কৃষ্ণা। উত্তমাঙ্গেস লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজ মঙ্গলবার আর এখন বাজে দুপুর 12টা। হ্যাঁ, আজকে আমার রান্না করতে একটু দেরি হলো। আমি ইউজুয়ালি অনেক সকাল রান্না করি 7টার দিকে। আজকে দুপুর 12টা বেজে গেছে। তো রাইস অলরেডি আমার হয়ে গেছে। আজকে রান্না করছি আমার ফেভারিট, পুরো ফ্যামিলির ফেভারিট পনির কোফতা কারি। পনির আমাদের সবার খুব খুব পছন্দ। আর হচ্ছে খুব সিম্পল, কালো জিরের সম্বাস দিয়ে মিষ্টি কুমড়া ডুমো ডুমো করে আগে কেটে রেখেছিলাম, সেটারই ভাজি। তো এই সমস্ত রান্না আজকে হচ্ছে, খুবই সিম্পল রান্না। তো অন্যান্য কথা বেশি কথা না বাড়িয়ে একদম মেইন টপিকে আজকে চলে যাই। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি কিভাবে আমেরিকাতে এসেছিলাম এবং আপনি কিভাবে খুব সহজেই আমেরিকাতে আসতে পারেন, কখন প্লেনের টিকিট কাটবেন, খরচ কেমন পড়ে, এই সম্বন্ধীয়। তো চলে যাই মেইন টপিকে। তো আমি এসেছিলাম 2020 সালের জানুয়ারির 27 তারিখ রাত 10টাতে আমেরিকার হিউস্টন যে এয়ারপোর্টটা আছে সেখানে। তো আমি যখন এসেছিলাম আসার ঠিক 1-2 মাস পরেই করোনা শুরু হয়ে গিয়েছিল, সবাই সেটা জানেন। 2020 সাল হচ্ছে আমাদের জীবনে খুবই একটা অন্ধকার, কারো জীবনে আবার অনেক ভালো কিছু হয়েছে 20 সালে, কিন্তু আমার খুব একটা ভালো কিছু হয়নি। আমি শুধু আমেরিকাতে এসেছিলাম, আসার পরে লকডাউন, অনেক কিছু, তারপরে নতুন শহর, নতুন জায়গা, তার মধ্যেই লকডাউন, ভাবুন কী অবস্থা। তো আমি কিভাবে এসেছিলাম তা জানতে হলে সবার প্রথমে আপনাদের জানাতে হবে আমার হাজব্যান্ড কিভাবে এসেছিল আমেরিকাতে। আমার হাজব্যান্ড এসেছে আজ 6.5 বছর হলো। আমার হাজব্যান্ডের যে ভিসা টাইপ সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, মানে আমার হাজব্যান্ড স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে এসেছিল। তার ভিসা টাইপ হচ্ছে F1 ভিসা। সমস্ত স্টুডেন্ট ভিসাগুলোকে F1 ভিসা বলে। আর আমি যেহেতু তার স্পাউস, সেজন্য আমার ভিসা টাইপ হচ্ছে F2 ডিপেন্ডেন্ট ভিসা, মানে আমি ফুললি তার উপর ডিপেন্ডেন্ট। আমার কোনো সোশ্যাল সিকিউরিটি নাম্বার এখানে বলে আমেরিকাতে, আমার সেরকম কোনো কিছু নেই। আমার ডকুমেন্ট হচ্ছে একমাত্র শুধু আমার পরিচয় হচ্ছে আমার পাসপোর্ট আর আমার ভিসা, এটুকুই। আর আমি সম্পূর্ণভাবে আমেরিকাতে আছি আমার হাজব্যান্ডের ডিপেন্ডেন্ট হিসেবে, এবং আমার আসার উদ্দেশ্য হচ্ছে তার রিসার্চের কাজে তাকে হেল্প করার জন্য। এজন্য আমার ভিসার টাইপ হচ্ছে F2 ডিপেন্ডেন্ট ভিসা। তো আমার ভিসা পেতে খুব একটা, বলতে গেলে কোনো বেগই আমাকে পেতে হয়নি। একদম 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমি আমার ভিসাটি পেয়ে গিয়েছিলাম। আমার যেটুকু সময় লেগেছিল সমস্ত লেগেছিল আমার পাসপোর্ট করতে। আমার পাসপোর্টে ভুল ছিল, যার কারণে আমার প্রায়, নর্মালি পাসপোর্ট 1-1.5 মাসের মধ্যে চলে আসে, আমার 2-2.5 মাসের মতো লেগেছিল। আবার কারেকশনের জন্য পাঠিয়েছিলাম, তো সেটা তো অন্য কাহিনী। তো আপনাদের সবারই স্বাভাবিক পাসপোর্ট তো লাগবেই। এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে পাসপোর্ট হচ্ছে ছাড়পত্র। পাসপোর্ট যদি হয় ছাড়পত্র, তাহলে ভিসা হচ্ছে সেই দেশে আপনি কতদিন থাকতে পারবেন তার একটি লিখিত ডকুমেন্ট বা প্রমাণস্বরূপ, নথি যেটাকে, সেরকম কিছুই আর কি। তো আমার পাসপোর্ট হলো। পাসপোর্ট হওয়ার পরে আমি এই তো ভিসার জন্য যা যা লাগে, ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলাম। বেশ কয়েক পাতার আমেরিকান ভিসার ফর্ম আছে, এবং সেই ফর্মটি আপনারা, সেটাকে DS-160 বলে ফর্ম। সেই ফর্মটি আপনারা গুগলে সার্চ করবেন ইউএস ভিসা অথবা ইউএস ভিসা ফর্ম অথবা ইউএস অ্যাপ্লিকেশন ফর্ম লিখে একদম ইজি এইভাবে সার্চ করতে পারেন, অথবা DS-160 ফর্ম, ভিসা ফর্ম। তো এরকম লিখে আপনি গুগল সার্চ করবেন, পুরো একটা শুরুতেই যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন, তাহলেই পেয়ে যাবেন ইউএস এমবেসির যে ভিসাটা, সেটা ভিসার ফর্ম যে সেটা। তারপরে সেটা ফিল আপ করতে হবে, বেশ 2-3 পাতার ফর্ম আছে। তারপরে আপনার ছবি লাগবে। তো এই সমস্ত হলো, আপনি অ্যাপ্লাই করলেন। আমার যেরকম ছিল, আমারটাই বলছি, আমারটা কীভাবে হয়েছিল। তো এটা তারপরে আমার মেইন ডকুমেন্টারে লেগেছিল, আমার হাজব্যান্ড যেহেতু স্টুডেন্ট ভিসাতে এসেছে, তো সে যে ইউনিভার্সিটির থ্রুতে এসেছিল সেই ইউনিভার্সিটিতে থেকে একটা ডকুমেন্ট বা সেই ইউনিভার্সিটি থেকে একটা রেফারেন্স নিয়েছিল যে আমার ওয়াইফ, এটাকে বলে I-120 বলে, I-20 বলে।
তো এই ফর্মটা সেতা ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছিল। আমি যে ভিসা ইন্টারভিউতে গিয়েছিলাম, মানে অ্যাপ্লাই করার পরে ফর্ম ফিল আপ করে সাবমিট করার পরেই মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমার ইন্টারভিউ ছিল, যেটা ইদানিং মেবি একটু সময় লাগে, কিন্তু আমার সময় একদম সময় লাগেনি। 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমি আমার ডেটটি পেয়ে যাই, ইন্টারভিউ ডেট। তো আমি যেহেতু সিলেটে থাকি, সিলেট থেকে আমি ঢাকায় গিয়েছিলাম। ঢাকায় গিয়ে ঢাকা যে ইউএস এম্বাসি আছে সেখানে গিয়ে আমি ফর্ম ইন্টারভিউর জন্য দাঁড়াই। সমস্ত প্রসিডিউর সব খুব সিম্পল ছিল। আমার ইন্টারভিউতে যা যা নিতে হয়েছিল ডকুমেন্ট, আমার বিএড মেইনলি তো পাসপোর্ট, তারপরে পাসপোর্ট ছিলই, তারপরে আপনার আমার যে I-20 ছিল, যেটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিলেন সেটা, তারপরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা লেগেছিলো সেটা হচ্ছে আমাদের দুজনের ম্যারেজ সার্টিফিকেট, আমাদের বিয়ের যে প্রমাণস্বরূপ যে আমাদের বিয়ে হয়েছে তার জন্য আমাদের যে ম্যারেজ সার্টিফিকেট সেটি, আর হচ্ছে আমাদের বিয়ের ছবি প্রমাণস্বরূপ। তো এই সমস্ত নিয়ে আমি গিয়েছিলাম এবং আমার ভিসা ইন্টারভিউ খুবই ভালো ছিল। আমাকে বেশি কিছু জিজ্ঞেসই করেনি, আমাকে শুধু আমার ছবিগুলো দেখেছিল এবং দেখে যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন যে মহিলা, উনি খুব সুন্দর একটা হাসি দিলেন এবং আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। আমার ছবিগুলো দেখে বলেছিলেন খুবই সুন্দর, ভেরি বিউটিফুল ব্রাইড। তো এই সমস্ত, কোথায় যাচ্ছি, আমার হাজব্যান্ড সেখানে কতদিন থাকবেন, এই সমস্তই 2-4টা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলেন। খুবই সিম্পল ছিল, খুব সুন্দর ছিল। তো সব মিলিয়ে মনে হয় 5 থেকে 10 মিনিট ছিল আমার ইন্টারভিউর সময়কাল। তারপরে আমাকে একটি নীল রঙের কার্ড দিয়েছিলেন। সেটা দেয়া মানে হচ্ছে আমি আমেরিকার, স্বপ্নের দেশ আমেরিকার ভিসা পেয়ে গেছি। তো আমি খুবই খুশি হয়েছিলাম, তার কারণ আমি 1 বছর ধরে আমার হাজব্যান্ডকে দেখিনি। তো ফাইনালি তাকে দেখতে পারবো, সে আসবে, আমাকে নিয়ে যাবে। এটা একটা ভালো মুহূর্ত ছিল। তো যাই হোক, সে সাথে দুঃখের মুহূর্ত ছিল যে সবাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি। এই যে 2000, আমি তো তখনও জানতাম না যে আমার জন্য কত বড় ট্র্যাজেডি অপেক্ষা করে আছে আমেরিকাতে আসার পরে। আসার পরপরই করোনা সহ সব কিছুতে আমি আটকে গেছি। এখন পর্যন্ত প্রায় 5 বছর হতে চললো আমি আমার নিজের দেশে, আমার মাতৃভূমিতে ফিরে যেতে পারিনি। তো এই ছিল আমার কাহিনী। এবার শুরু করব। এবার যেটা বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে খুব সহজেই আমেরিকাতে আসতে পারেন, ভিসা পেতে পারেন। তো এই যে আমার রান্না এখন প্রায় হয়ে যাচ্ছে, আমি পনিরের বড়াগুলো ভেজে নেব, তারপরে ভুগ দিয়ে দেব। আমার পাশাপাশি আমি টমেটো যে সসটা সেটা অলরেডি হয়ে গেছে। তো আর কি, চলুন আবার গল্পে ফিরে যাওয়া যাক। তো তার জন্য মেইনলি আছে 2 টাইপের ভিসা, আমেরিকান ভিসা। সেটা হচ্ছে এক হচ্ছে মেইন যে ক্যাটাগরি আছে, একটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা, আর একটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা। তো নন ইমিগ্রেন্ট ভিসা হচ্ছে তাদের জন্য যারা টেম্পোরারিলি আমেরিকাতে আসেন কোনো একটা পারপাসে। যেমন আমার হাজব্যান্ড, সে একটা পারপাসে এসেছে, পিএইচডি করার জন্য এসেছে, তারপরে তার দেশে ফিরে যাবে। নর্মালি সব স্টুডেন্টরা এভাবেই করে, কিন্তু পরে আর অনেকেই আর ফিরে যান না দেশে, এখানেই জব টব নিয়ে সেটেল হয়ে যান। আবার অনেকেই যান, আবার নিজ দেশে ফিরে যান। তো এই হচ্ছে, বা অনেকেই যারা বিভিন্ন কি বলে জবের পারপাসে এখানে আসেন, যে চাকরি করবেন বা বিভিন্ন উদ্দেশ্য থাকে না, সেসব শেষ করে তারপরে দেশে ফিরে যাবেন। এটা হচ্ছে নন ইমিগ্রেন্ট। আর ইমিগ্রেন্ট হচ্ছে যারা স্থায়ীভাবে আমেরিকাতে আসবেন। এই যে কথা বললাম, আমার বান্নাও হয়ে গেছে কথা বলতে বলতে। চলুন এবার খাবারগুলো ভগবানকে ভোগ দিয়ে যাওয়া যাক। ভোগ দিয়ে দিলে তারপরে আবার আপনাদের সাথে গল্প করব। এই যে আমার রাইস, তারপরে পনিরের কোফতা কারিটা খুব সুন্দর হয়েছে দেখতে, খুবই লোভনীয় লাগছিল। আমি তাড়াতাড়ি ভগবানকে ভোগ দেব, তারপরে আমরাও খেয়ে নেব, বাচ্চাদেরও খাওয়া। বাচ্চারাও খুবই ক্ষুধার্ত, কারণ লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে, আমার 1:30 বেজে গেছে রান্না করতে করতে। চলুন ভোগটা দিয়ে দিই। বিকেল 6টা মতো বাজে এখন। বাচ্চাদের নিয়ে একটু পার্কে এলাম। এটা একটা নতুন পার্কে আজকে এসেছি ওদেরকে নিয়ে। তো যেটা বলছিলাম, যে ইমিগ্রেন্ট ভিসা হচ্ছে তারা যারা আমেরিকাতে পার্মানেন্টলি থাকার জন্য আসেন আত্মীয় স্বজনের থ্রুতে, তাদের ভিসা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা, তারা হচ্ছে ইমিগ্রেন্ট। তো এভাবে আরও বিভিন্ন রকমের ভিসা টাইপ আছে। ওয়ার্ক ভিসাকে বলে H-1B ভিসা, বিজনেস ভিসা, ভিজিটর ভিসা। সব থেকে সহজ যে ভিসাটি পাওয়া যায় সেটা হচ্ছে ভিজিটর ভিসা। তো এই হচ্ছে সমস্ত ভিসার কাহিনী। আরও অনেক কিছু আছে যেগুলো আমি আজকের ব্লগে বলতে পারছি না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো তারপরে ভিসা পেলেন, তারপরে আপনার
ফ্লাইটের টিকিট কাটতে হবে। ফ্লাইটের টিকিট কাটার জন্য সবথেকে বেস্ট সময় হচ্ছে অফ টাইম যেগুলো আছে, অবশ্যই সামারে না, কারণ সামারে সবাই ট্রাভেল করেন, তার জন্য এই সময় মানে মে, জুন, জুলাই এই 3 মাসকে সামার টাইম বলে বেসিক্যালি। তো এই সময় টিকিটের প্রাইস খুব বেশি থাকে। তো আপনারা অফ সিজনে টিকিট কাটতে পারেন যদি কোনো তাড়া না থাকে বা বিশেষ কোনো কারণে আপনার তাড়াহুড়ো না থাকে। যেমন ধরুন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়, বা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়গুলোতেও কিন্তু অনেক চিপ রেটে আপনি পেয়ে যাবেন। সব থেকে ভালো এয়ারলাইন্স হচ্ছে কাতার এয়ারলাইন্স, তারপর হচ্ছে টার্কিশ এয়ারলাইন্স। তো আমরা টার্কিশ এয়ারলাইন্সে এসেছিলাম, কিন্তু সেটা অত ভালো ছিল না, কাতারটাই সব থেকে বেস্ট। যাদের বাচ্চা আছে তারা অবশ্যই একটা স্ট্রলার নিয়ে নেবেন, বা বাংলাদেশে আমার মনে হয় এখন ঢাকা শহরেও বড় বড় সিটিতে বড় বড় সুপার মার্কেটে স্ট্রলার পাওয়া যায়, বেবি স্ট্রলার বা ক্যারিয়ার। এটা একটি ছোট 4 চাকাওয়ালা বা 3 চাকাওয়ালা যান, যেটাতে করে আপনার বাচ্চাকে আপনি ক্যারি করতে পারেন। কারণ এয়ারপোর্টে এসে আপনাকে অনেক লম্বা লাইনে দাঁড়াতে হবে ইমিগ্রেশনের জন্য, আর অনেক কিছু থাকে, অনেক ফর্মালিটিস থাকে এয়ারপোর্টে। তো বাচ্চারা দেখা যায় খুবই ডিস্টার্ব করবে, তারা এত স্বাভাবিক বাচ্চা মানুষ, তারা তো এত কিছু বোঝে না, তারা সহ্য করতে পারবে না বা বিরক্ত করবে। তো তার জন্য স্ট্রলারটা খুবই প্রয়োজনীয়। তার ভেতরে আপনি আপনার বাচ্চাকে রাখতে পারেন, সে ঘুমোতে পারবে, আপনাকে ডিস্টার্ব করবে না খুব একটা। তো এই হলো কাহিনী। তারপরে হচ্ছে আমেরিকাতে আসার পরে বাংলাদেশ আমেরিকার যে সময়ের যে একটা গ্যাপ, ধরুন এখন ফ্লোরিডাতে বাজে দুপুর এখন বাজে বিকেল 6টা মতো, 6টা 6:30 মতো বাজে। তো আপনার এখন সন্ধ্যা 6:30, সেক্ষেত্রে বাংলাদেশে হবে সকাল সকাল মানে ভোর হয়েছে এরকম একটা সময়, ভোর হয়েছে বা হ্যাঁ এরকম সকাল হয়ে গেছে এরকম একটা সময়, সকাল 6টা 6:30 বা 7টা, এক্স্যাক্টলি 12-13 ঘন্টার ব্যবধান। তো আপনি যখন বাংলাদেশ থেকে আমেরিকাতে আসবেন, যখন রওনা দিলেন, তখন ফ্লাইটে উঠলেন, তখন হয়তো রাত 10টা বাজে, আমেরিকাতে এসে পৌঁছলেন সকাল 10টা বাজে। তো 10টা বাজে এসে পৌঁছলেন, তখন আপনার দেখা যাবে আপনি খুবই টায়ার্ড ফিল করবেন, বিশেষত বাচ্চারা খুবই টায়ার্ড ফিল করবে। সেই সময় তো তার শরীর ইউজ টু ঘুমানোর জন্য, কারণ আমাদের শরীর যারা বাংলাদেশ থেকে আসি প্রথম আমেরিকাতে, আমাদের শরীর তো বাংলাদেশের সাথে ইউজ টু, তাই না? আমরা রাতে ঘুমাই, দিনে সজাগ থাকি, স্বাভাবিক। তো সেটা তো আপনার শরীর জানে না যে আপনি আমেরিকাতে এসেছেন, আপনার শরীর জানে না যে আমেরিকাতে এখন সকাল, এখন আপনি ঘুমোতে পারবেন না, রাতে ঘুমোতে পারবেন। তো যার কারণে বাচ্চাগুলো দেখা যায়, এটাকে জ্যাটলাগ বলে, ইংরেজিতে এটাকে জ্যাটলাগ বলে, শরীরের যেই অবস্থা সেটিকে। তো বাচ্চাগুলো দেখা যায় রাতের পর রাত জেগে আছে, খেলছে, খুবই খেলাধুলা করছে, আর সারাদিন পড়ে ঘুমাচ্ছে, বড়দের ক্ষেত্রেও তাই। তো এই হচ্ছে আমার আজকের খুবই সিম্পল ব্লগ। আমি সব কাহিনী সব কিছু হয়তো বলতে পারিনি, এইটুকু একটা ছোট্ট ব্লগে সব কিছু বলা যায় না। তো পরবর্তী ব্লগগুলিতে আমি আরও অনেক কাহিনী, এরকম বিভিন্ন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটিতে ছোট্ট একটা লাইক করে দেবেন। নতুন ভিডিও আসার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।